আজকের এই ভিডিও আলোচনার বিষয় হলো তোমাদের ক্লাস 11 বাংলা সাবজেক্টের খুব মজার একটি কবিতা দীপান্তরের বন্দিনী কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো এই কবিতা থেকে তোমাদের কাছে 30টি খুব গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করছি। যে প্রশ্নোত্তরগুলি তোমরা এই বছরের টেক্সট পরীক্ষা থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা অবধি হুবহু কমন পাবে। তো তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি এটি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সমস্ত প্রশ্নোত্তর খাতায় নোট করে নিতে হবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবং তোমরা আমাকে অন্যান্য ভিডিওগুলিতে কমেন্ট করেছো, দাদা আমাকে দীপান্তরের বন্দিনী থেকে এমসিকিউ এর ভিডিও দাও। তো তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিও তোমাদের জন্য স্পেশালি তৈরি করা হচ্ছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি। এবং এখানে আরেকটি কথা বলবো, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখো, তাহলে পরবর্তী যেসব ভিডিও আমি আপলোড করবো সেই সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে আমার ভিডিওটি এখনই দ্রুত শেয়ার করে দাও। এবার চলো আমরা তাহলে ভিডিওটা শুরু করছি। তো শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে মূল বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর যে বাংলা সাবজেক্টটি তার একটি খুব গুরুত্বপূর্ণ মজার কবিতা দীপান্তরের বন্দিনী কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো এই কবিতা থেকে তোমাদেরকে যে আজকে আলোচনা করব এই ভিডিওতে 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এসিকিউ প্রশ্নোত্তরের সাজেশন, তো যাকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলে থাকি অথবা ইংরেজিতে আমরা এসিকিউ বলে থাকি। তো এখান থেকে তোমাদের 30টি এবং এখান থেকে যে নোটিশটি তোমাদের জানা উচিত সেটা হচ্ছে তোমাদের এই দীপান্তরের বন্দিনী একটি খুব বড় কবিতা। এই বড় কবিতা থেকে প্রতিটি লাইন ধরে যদি একটি করে প্রশ্ন আমরা আলোচনা করবি, তবে একটি থেকে প্রশ্ন আলোচনা করলেই কিন্তু তোমাদের 50 থেকে 60টার উপরে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তার থেকে আমরা আজকে আলোচনা করছি 30টি প্রশ্ন। এবার এখান থেকে যে প্রশ্নগুলি বাদ পড়েছে, যে লাইনগুলি থেকে প্রশ্ন বাদ পড়েছে সেই সব লাইনগুলির উপর ভিত্তি করে পরে একটি ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অলে সেট করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করবো। আর এখানে তোমাদের যে 30টি প্রশ্ন উত্তর আলোচনা করবো, ভিডিওটি একটু বড় হতে চলেছে, তো চাই তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং সমস্ত প্রশ্ন উত্তর খাতায় নোট নিতে হবে। চলো এবার 1 নম্বর প্রশ্ন বলছে যে আসে নাই ফিরে ভারত ভারতী, এখানে ভারত ভারতী কিসের প্রতীক? এখানে তোমাদের ভারত ভারতী কিসের প্রতীক সেটা জানতে চাওয়া আছে এখানে প্রথম লাইন থেকে। এবার বলছে যে উত্তরে দেওয়া আছে যে ভারত ভারতী আন্দামানে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের প্রতীক। এখানে কিসে বলছে ভারত ভারতীর প্রতীক কিসের প্রতীক? আন্দামানের বন্দি স্বাধীনতা সংগ্রামীদের প্রতীক। তারপর তোমাদের 2 নম্বর প্রশ্ন বলছে যে মার কতদিন দীপান্তর, মাকে দীপান্তরিত বলা হয়েছে কেন? এবার কেন বলা হয়েছে এখানে তোমাদের 2য় লাইন থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রত্যেকটি লাইন থেকে তোমাদের প্রশ্ন হয়, তার থেকে যেই লাইনগুলি থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যেই লাইনগুলি থেকে তোমাদের হুবহু প্রশ্ন কমন পাওয়া উচিত, সেই লাইনগুলির উপর ভিত্তি করে আজকে ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি। এবার আমরা উত্তর আলোচনা করব যে স্বাধীনতার জন্য সংগ্রামীদের দীপান্তরের পাঠানো হতো বলেই সেই অর্থে দেশ মাকে কী বলা হতো? দীপান্তরিত বলা হয়েছে। অর্থাৎ এখানে কাকে বলা হয়েছে? দেশ মাকে দীপান্তরিত বলা হয়েছে। এবার তোমাদের যে প্রশ্নটি, সেই পরের প্রশ্নটি হচ্ছে মার কতদিন দীপান্তরের মেয়াদ কত দিনের? এখন তোমাদের 3 নম্বর যে লাইনটি রয়েছে, এবার তোমাদের প্রতিটি লাইন থেকে কিন্তু প্রশ্ন হয়, সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের আজকের ভিডিওটি। তো এখানে বলছে মার কতদিন দীপান্তর মেয়াদ শেষ হবে কতদিনের মধ্যে দীপান্তর মেয়াদ আমাদের কবিতার মধ্যে উল্লেখ ছিল। এখানে উল্লেখ ছিল যে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার অর্থাৎ উত্তর দেওয়া আছে যে মায়ের দীপান্তরের মেয়াদ শেষ 150 বছর। 150 বছর এখানে আমাদের কবিতার মধ্যে উল্লেখ করা ছিল, কিন্তু 150 বছর দীপান্তরের মেয়াদ। তারপরে তোমাদের 4 নম্বর যে প্রশ্নটি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে মার কতদিন দীপান্তর, এই মার দীপান্তর। এবার হচ্ছে এই মা বলতে কাকে বোঝানো হয়েছে? মা বলতে এখানে তোমাদের লিখতে হবে, উত্তর দেওয়ার পর লিখতে হবে যে কাজী নজরুল ইসলাম রচিত। এভাবেই তোমাদের কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে, তাহলে তোমাদের পরীক্ষা খাতায় ফুল মার্কস পাবে। যে লিখবে যে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতায় যে উদ্ধৃতাংশে মা হলেন কবি তথা ভারতবর্ষী বা দেশমাতাকে বোঝানো হয়েছে। এখানে কাকে বোঝানো হয়েছে? ভারতবর্ষী বা দেশমাতাকে বোঝানো হয়েছে মা অর্থে। তোমরা কিন্তু এভাবে একটু সাজিয়ে গুজিয়ে লিখবে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দীপান্তরের আন্দামান কত দূরে অবস্থিত? দীপান্তরের যে আন্দামানটি রয়েছে সেটি কত দূরে অবস্থিত ছিল, সেটি এখানে উত্তরে দেওয়া আছে। দীপান্তরের আন্দামান সপ্তসিন্ধু 13 নদী পাড়ে অবস্থিত, অর্থাৎ 7 সমুদ্র 13টি নদী পাড়ে কিন্তু সেই দীপান্তরের আন্দামানটি অবস্থিত ছিল। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে পূর্ণ বেদির শূন্য ধ্বনিল বেদি শূন্য কী কারণে? এবার যে বেদির যে শূন্যটি সেটি কী কারণে, এবার আমরা কারণটা জানতে পারবো। এবার উত্তরে আমরা আলোচনা করব যে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতায় উদ্ধৃতাংশে বেদিকে শূন্য বলা হয়েছে কারণ বেদিতে
অধিষ্ঠিত দেশমাতা দ্বীপান্তরে বন্দিনী হয়েছে, অর্থাৎ অধিষ্ঠিত যে দেশমাতা তিনি কি দ্বীপান্তরে, তিনি দ্বীপে কী হয়েছেন, বন্দী হয়েছেন, তার জন্য এখানে বলছেন। এবার তোমাদের সর্বপ্রথম সাজিয়ে লিখতে হবে যে কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরে বন্দিনী কবিতার উদ্ধৃতাংশ। এভাবে যদি তোমরা সাজিয়ে লিখতে পারো তবে তোমাদের ফুল মার্কস দিবে। তারপরে তোমাদের 7 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে শস্ত্রপাণি অস্ত্র ঘাই কী বহেছে, অস্ত্র ঘাই কী হয়েছে। এবার এই প্রশ্নটির উত্তর হচ্ছে তোমাদের যে অস্ত্রপাণি যে শস্ত্রপাণি অস্ত্র ঘাতে ভারত ভারতী শতদল শততা ভিন্ন হয়েছে, অর্থাৎ শতদল শততাটি কী হয়েছে, আলাদা হয়ে গেছে। তারপর তোমাদের 8 নম্বর যে প্রশ্নটি, 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিনার তন্ত্রী কাটিয়েছে বা কাটিছে হাড়, বিনার তন্ত্রী কী। এবার বিনার তন্ত্রীটি কী এই কবিতার মধ্যে। এবার উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরে বন্দিনী কবিতার উদ্ধৃতাংশে বিনার তন্ত্রী হলো মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। এবার এই যে বিনার তন্ত্রী হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। দেখো তোমরা এই যে এসে কি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো লেখার ক্ষেত্রে তোমাদের যেই কবিতা বা যেই গল্প থেকে আসুক না কেন, তোমরা কী করবে, সেই গল্পটি লেখার পর তোমরা বলবে যে রচিত, তার সেই গল্পটির কবির নাম বা লেখকের নাম দেওয়ার পর লিখবে উদ্ধৃতাংশে, তারপর তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তবে এইভাবে যদি তোমরা লেখো তবে কিন্তু তোমাদের ফুল মার্কস দেবে। আর যদি তোমরা শর্টকাটে লিখতে চাও যে বিনার তন্ত্রী হলো মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, এভাবে লিখলে একটা অন্যরকম মানায়, তার জন্য তোমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। এবার তারপরে আমরা আলোচনা করব 9 নম্বর প্রশ্ন হচ্ছে ধ্বংস হলো কি রক্ষপুর, এই রক্ষপুর কি, অর্থাৎ এখানে এই রক্ষপুরটি কি। তারপরে আমাদের উত্তরে জানবো যে কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতার উদ্ধৃতাংশে রক্ষপুর হলো ইংরেজ শাসিত ভারত। এবার এখানে যে রক্ষপুরটি অবস্থিত সেই রক্ষপুরটিকে বোঝানো হয়েছে ইংরেজ শাসিত ভারত, সেই ভারতকে রক্ষপুর বলা হয়েছে। তারপর 10 নম্বর যে প্রশ্নটি, 10 নম্বর প্রশ্ন হচ্ছে রক্ষপুরীর রৌপ্যপঙ্কে ফুটিল কি তবে রূপকমল, কী কারণে কবির এই কথা। এই যে রূপকমল ফোটার যে কারণটি বলছে, জিজ্ঞাসা করা প্রশ্ন করেছে কবি, সেই কারণটি কী, কেন বলেছেন। এবার উত্তরে আমরা জানবো যে ইংরেজ সরকারের শোষণে ভারতভূমি যেন রক্ষপুরী হয়ে উঠেছে, শাসন ভারতের জন্য কী হয়েছে, রক্ষপুরী হয়ে উঠেছে। কবির প্রশ্ন হলো সেই রক্ষপুরী কি যক্ষপুরী হয়েছে, সেই রক্ষপুরটি কী হয়েছে, যক্ষপুরী হয়েছে। এখানে কবি জিজ্ঞাসা করেছেন সেখানকার রূপের পাকে মা সরস্বতী সোনার কমল রূপময় হয়ে ফুটে উঠবে। এবার এখানে কিন্তু সবসময় কিন্তু কবি জিজ্ঞাসা করে কিন্তু এই কবিতার মধ্যে প্রতিটি কথা বলেছেন। তারপরে তোমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাণী জেতা ঘানি টানে নিশিদিন, কথাটি দ্বারা কী বোঝানো হচ্ছে। বাণী জেতা টানে ঘানি নিশিদিন, প্রতিদিন দিন রাত 24 ঘন্টা বা দিন রাত যে প্রতিদিন রাত যে টানাটানি করে সেটি হচ্ছে নিশিদিনকে বলা হয় সেই শব্দের অর্থ। এবার তোমাদের এই শব্দের অর্থ, এই প্রশ্নটির উত্তর হবে যে কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরে বন্দিনী কবিতার উদ্ধৃতাংশটির দ্বারা মানুষের মুক্ত কণ্ঠে রুদ্ধ করে রাখার চেষ্টাকে বোঝানো হয়েছে। এখানে কি করা হয়েছে, মানুষের মুক্ত কণ্ঠে রুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। তারপরে তোমাদের 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর সঙ্গে রিয়েছে ফু, বৃথাই বলা হয়েছে কেন, এখানে বৃথা বলতে মিছিমিছি, এই শব্দটি হচ্ছে মিছিমিছি বলা হয়েছে কেন বলা হয়েছে। এবার আমরা উত্তরে জানবো যে উত্তর আছে যে বৃথাই বলা হয়েছে কারণ দেবীর আরাধনা উপলক্ষে শঙ্খধ্বনি করা হচ্ছে, কিন্তু দেবী বেদিতে নেই, তিনি তো আন্দামানে বন্দী। অর্থাৎ তিনি এখানে যেই শৌখিন পূজারী, সেই শৌখিন পূজারী কিন্তু দেবীর নামে পুজো করছেন, সে তার নামে শঙ্খধ্বনি দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু সেই দেবী তো এখানে নেই, তিনি কোথায় আছেন, তিনি বন্দী হয়ে আন্দামানে দ্বীপপুঞ্জে আছেন। এই কথাটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছেন। তারপরে তোমাদের 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাদের শৌখিন পূজারী বলেছেন। এবার এই কবিতার মধ্যে কাদেরকে শৌখিন পূজারী বলেছেন কবি, কাজী নজরুল ইসলাম। কাকে বলেছেন, উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরে বন্দিনী কবিতায় কবি শখের স্বাধীনতা সংগ্রামীদের শৌখিন পূজারী বলেছেন। কাদেরকে বলেছেন, শখের স্বাধীনতা সংগ্রামীদের, এখানে শৌখিন পূজারী বলেছেন। তো তোমরা এভাবে একটু ঘুরিয়ে ফিরে সাজিয়ে গুজিয়ে লিখবে, তাহলে তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পাবে। তারপরে তোমাদের 14 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে পূজারী কাহারে দাও অঞ্জলি, এখানে বলছে পূজার কাকে অঞ্জলি দিচ্ছেন বা পূজারী কাকে অঞ্জলি দিচ্ছেন, কাকে দিচ্ছেন অঞ্জলি। এবার আমরা উত্তরে জানবো যে পূজারী অঞ্জলি দান বৃথা, অর্থাৎ সেই পূজার যে অঞ্জলি করছেন সেটি হচ্ছে মিছিমিছি, কারণ ভারতী নন, কারণ ভারত বলতে এখানে ভারত মাতা নন, আন্দামানে বন্দিনী ভারতের তার উপস্থিতি নেই, অর্থাৎ সে আন্দামানে বন্দী হয়ে আসে, তার ভারতে সেখানে যেখানে পূজারী পূজা করছেন সেখানে কিন্তু তিনি নেই, তিনি বন্দী হয়ে আছেন আন্দামানে। তারপর তোমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে
পূজারি কাহারে দাও অঞ্জলি, কবির এই প্রশ্নের কারণ কি? এবার এই যে পূজারীকে কবি যে জিজ্ঞাসা করলেন, এই পূজারি তুমি কাহাকে অঞ্জলি দিচ্ছ, এই প্রশ্নটির উত্তর মানে কারণটি কি, সে কবি কেন জিজ্ঞাসা করেন? এবার হচ্ছে উত্তরে জানবো যে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরী বন্দিনী কবিতায় উদ্ধৃতাংশে কবি এই প্রশ্নের মূলে রয়েছে মুক্ত স্বদেশকে দেখতে না পাওয়া, অর্থাৎ তিনি মুক্ত স্বদেশকে দেখতে না পেয়ে তিনি এখানে কবিকে পূজারীকে জিজ্ঞাসা করলেন যে কাকে তুমি অঞ্জলি দাও। তারপরে তোমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে বন্দিনী বাণীকে কিসের সঙ্গে তুলনা করেছেন? বন্দিনী বাণীকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এখানে উত্তরে দেওয়া আছে যে বন্দিনী বাণীকে কবি নজরুল ইসলাম কী করেছেন? রাম সীতার সঙ্গে কী করেছেন? তুলনা করেছেন। অর্থাৎ সীতা যখন শ্রীলঙ্কার মধ্যে আবদ্ধ ছিলেন বা তাকে বন্দি করে আসে তখনকার সেই অনুভূতি বা সেই মুহূর্তটার সঙ্গে তুলনা করেছেন এখানে কাজী নজরুল ইসলাম। তারপরে তোমাদের 17 নম্বর যে প্রশ্নটি, 17 নম্বর প্রশ্ন হচ্ছে অত্যাচারী হইয়া সেখানে বলিতে পারি না অত্যাচার, এই বলতে না পারার কারণ কি? এই যে বলতে না পারার কারণ কি? কারণ তারা অত্যাচারিত, তারা বলতে পারছে না, সেই কথাটি না বলার কারণ কি? কারণ উত্তরে আমরা জানবো যে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতায় উদ্ধৃতাংশে অত্যাচারীরা হয়েও কিছু বলতে না পারার কারণ হলো প্রবল বিরুদ্ধ শক্তিশালীর সামনে অসহায়তা। কারণ সেখানে যদি তারা অত্যাচারের কথা প্রকাশ করে তবে তাদেরকে বন্দি করতে হবে, বন্দি করে এবং তাদেরকে কোথায় আন্দামানে নির্বাসিত করে, তাদেরকে পাঠিয়ে দেয়। তার জন্য তারা সত্যি কথা বলে না এবং কি করে না, তারা অত্যাচার হয়েও তারা প্রকাশ করতে পারে না যে আমাদের অত্যাচার করছে। এবার তারপরে আমরা আলোচনা করব 18 নম্বর প্রশ্ন যে বাণীর মুক্ত শতদল কি? বাণীর মুক্ত শতদল কি? এই কথাটির উত্তর হচ্ছে যে বাণী হলেন মা সরস্বতী। এখানে বাণী হলেন মা সরস্বতী, তার অধিষ্ঠান পদ্ম হলো শতদল। এখানে তার অধিষ্ঠান পদ্ম হলো কি? শতদল। মুক্ত শতদল হলো স্বাধীনতাকামী শত সহস্র ভারতীয় স্বাধীনতার যোদ্ধার প্রতীক। এখানে স্বাধীনতার যোদ্ধার প্রতীককে বোঝানো হয়েছে। তারপর তোমাদের 19 নম্বর প্রশ্ন, দেখো এখানে তোমাদের যে দীপান্তরী বন্দিনী কবিতাটি রয়েছে এটি বলতে গেলে একটু খুব মোটামুটি একটু কঠিন কবিতা, বইয়ের লাইনগুলি ভাষাগুলি একটু অন্যরকম, তো তোমাদের কী করতে হবে? একটু কষ্ট করে পড়তে হবে, কারণ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো তার জন্য তোমাদের এখানে পড়তে হবে, একটু যে দেখতে হবে এবং সমস্ত প্রশ্ন উত্তর নোট করতে হবে। এবার 19 নম্বর যে প্রশ্নটি, 19 নম্বর প্রশ্ন হচ্ছে বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লভিল বিদ্রোহী এর অর্থ কী? এবার বিদ্রোহী এর অর্থ কী? আখ্যা লভিল বিদ্রোহী এর অর্থ কী? এই কথাটির অর্থ কী বলেছেন? উত্তরে দেওয়া আছে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতার উদ্ধৃতাংশে অর্থ হলো কেউ স্বাধীনভাবে কথা বললে রাষ্ট্রশক্তি তাকে বিদ্রোহী ঘোষণা করে। অর্থাৎ কেউ যদি স্বাধীনভাবে কথা বলে সেই কথার উপর ভিত্তি করে রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্রের যে সমাজকে যে চালায় সেই শাসক তাকে বিদ্রোহী বলে ঘোষণা করেন, সেই সমাজের প্রতি বিদ্রোহ করছেন, এভাবে তিনি তাকে কী করেন? বিদ্রোহী বলে ঘোষণা করেন। তারপরে তোমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে শতদ্ধ ভিন্ন হয়েছে কেন? শতদ্ধ ভিন্ন হয়েছে কেন হয়েছে? উত্তরে আমরা জানবো যে আঘাতে আঘাতে মা সরস্বতীর পদ্মের পাপড়িগুলি হয়েছে শত ছিন্ন বা শত ভিন্ন, শত আলাদা পৃথক। তারপরে বলছে যে মায়ের শতদল হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। মায়ের যে শতদল, সেই শতদলটি স্বাধীনতা সংগ্রামের প্রতীক ভারতের মধ্যে। তারপরে তোমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতার আজ, এই বিধির বেতার মন্ত্র কি? এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে যে এই লাইনটি থেকে তোমাদের কি বুঝতে পারছো বা বিধির বেতার তন্ত্র কি, এটি কি? এবার আমরা উত্তরে জানবো যে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরী বন্দিনী কবিতায় উদ্ধৃতাংশে বিধির বেতার মন্ত্র হলো স্বাধীনতার বার্তা। এখানে বিধির বেতার যে মন্ত্রটি, সেই বেতার মন্ত্র হচ্ছে স্বাধীনতার বার্তা। এবার বেতার শব্দের অর্থ হচ্ছে কোনো কানেকশন ছাড়া বা তার ছাড়া, যেটি ইন্টারনেটের মাধ্যমে হোক, আর এটা এক ধরনের উদাহরণ বলতে পারি আমরা, রেডিওকে আমরা বেতার তরঙ্গ বলতে পারি, সেই বেতার মন্ত্র। তারপরে তোমাদের বলছে 22 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ, এর অর্থ কী? এই যে কথাটি বলছে এই লাইনটির অর্থ কী? অর্থ হচ্ছে উত্তরে জানবো যে নতুন যুগের যুগনায়ক হলেন যুগান্তরের ধর্মরাজ। কবির আশা এই ধর্মরাজের আবির্ভাব আসন্ন। এখানে কবি আশা করছেন সেই নতুন যুগের যে যুগান্তর, সেই ধর্মরাজটি এখানে আসবেন, সেইটি কবি আশা করছেন। এবার তার আবির্ভাব কিন্তু আসছেন তিনি।
তিনি মা সরস্বতীর পরম পদ্মে পদ্মে চরণপদ্ম স্থাপন করে আবির্ভূত হবেন। তিনি কার শরণপদ্মে বা কারণ চরণপদ্মে আবির্ভূত হবেন? সরস্বতীর চরণপদ্মে আবির্ভূত হবেন। তারপর তোমাদের 23 নম্বর যে প্রশ্নটি, 23 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাক অঞ্জলি বাজাও পঞ্চজন্য শাক। কেন শাক বাজাবেন? এখানে এই লাইনটির মধ্যে কেন শাক বাজাবেন সেটি বোঝানো হয়েছে। কেন বাজাবেন এখানে উত্তর দেওয়া আছে যে কবি নজরুলের বক্তব্য হলো পুজোর বেদিতে অঞ্জলি দান বন্ধ রেখে শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খ বাদন করা হোক। শ্রীকৃষ্ণের এখানে কিন্তু শ্রীকৃষ্ণের কথাটি উল্লেখ করা রয়েছে। তারপরে বলছে যে এই শঙ্খ বাদনের দ্বারা অশুভ শক্তি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুভ সূচনা হবে। অর্থাৎ এখানে বলছে যে পঞ্চজন শাক এই কথাটি বলতে গেলে তোমাদের যেটি উত্তরটি দেওয়া আছে সেটি হচ্ছে পঞ্চজন শাক বলতে এখানে এই যে পঞ্চজন্য বলতে শ্রীকৃষ্ণের শঙ্খকে বোঝানো হয়েছে। সেই শ্রীকৃষ্ণের শঙ্খ বাদন করা হোক, সেটি বাজা হোক এবং এই শঙ্খের বাদনের দ্বারা অশুভ শক্তি অর্থাৎ এখানে ইংরেজ যে শাসন করতো আমাদের ভারতবর্ষকে, সেই ইংরেজের বিরুদ্ধে সংগ্রামের সূচনা হোক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা হোক, সেটি একটি শুভ সূচনা হোক সেই তাদের বিরুদ্ধে সংগ্রাম করার পর। তারপরে তোমাদের 24 নম্বর প্রশ্ন হচ্ছে দীপান্তরের বন্দিনী কবিতায় রূপের যে কমল কিভাবে স্নান হয়েছে? কীভাবে হয়েছে রূপের স্নান? এবার এখানে উত্তর দেওয়া আছে কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতায় অনুযায়ী রূপের কমল রূপর কাঠির স্পর্শে বা আঘাতে স্নান হয়েছে। এখানে কি দ্বারা হয়েছে? সেটা হচ্ছে রূপের কাঠির স্পর্শে বা আঘাতে স্নান হয়েছে বা মলিন হয়েছে। তারপর তোমাদের এখানে 25 নম্বর প্রশ্ন হচ্ছে যে জীবন চুয়ানো সেই ঘানির তাৎপর্য কী? এই যে জীবন চুয়ানো সেই ঘানি, এটি কিন্তু তোমাদের একটি কবিতার লাইন। এই লাইনটির অর্থ কী বা তাৎপর্য কী? তোমাদের কিন্তু তাৎপর্য কী ধরনের, কেন, কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু অতিরিক্ত এসে থাকে। তার জন্য তোমাদের এভাবে পড়তে হবে। একটু কঠিন, তো তোমাদেরকে সহ্য করে পড়তে। উত্তর দেওয়া আছে আমাদের যে জীবন চুয়ানো সেই ঘানির অর্থ হলো দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস। এখানে সেই ঘানি তাৎপর্য কী? সেই ঘানি তাৎপর্যটি হলো যে দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস। তারপর তোমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে বাণীর শীষমহল কে কবি কোথায় দেখতে চেয়েছেন? এবার বাণীর যে শীষমহল, সেই শীষমহলকে কবি কোথায় দেখতে চেয়েছেন? এবার উত্তরে দেওয়া আছে যে ব্রিটিশ শাসকদের কামান গোলায় কবি বাণীর শীষমহলকে দেখতে চেয়েছেন। অর্থাৎ বাণীর শীষমহলকে কবি কোথায় দেখতে চেয়েছেন? যে ব্রিটিশ শাসকদের কামান গোলায় দেখতে চেয়েছেন। তারপরে তোমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রন্দন উঠিতেছে শুধু। ক্রন্দন বলতে কান্না করা উঠিতেছে শুধু, এই ক্রন্দনের কারণ কি? এই ক্রন্দনের কারণ কি? উত্তর হচ্ছে যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির অত্যাচার এবং স্বাধীনতার জন্য মানুষের আর্তিকে ক্রন্দন শব্দটির দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের আরতিকে কি বোঝা হয়েছে? ক্রন্দন বা কান্না করা শব্দের সঙ্গে বোঝানো হয়েছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দিবান্তরের ঘানিতে কি লেগেছে? অর্থাৎ এখানে দিবান্তরের যে ঘানিটি, সেই ঘানিতে কি লেগেছে? এখানে উত্তর দেওয়া হচ্ছে দিবান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাত লেগেছে। তারপর তোমাদের 29 নম্বর প্রশ্ন হচ্ছে যে সেখান হতে কি বেতার সেতার। এখানে কি হচ্ছে বেতার কি? বেতারটি কি? এখানে বেতার হচ্ছে, উত্তরে হচ্ছে বেতার। এখানে বেতার শব্দের অর্থ হলো তন্ত্রহীনকে বোঝানো হয়েছে বেতার শব্দের অর্থ দিয়ে। তারপর তোমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন হচ্ছে কামানগোলার সীসাস্তূপ কি? এখানে তোমাদের এটি একটি কবিতার লাইন। সীসার স্তূপ কি? এটি হচ্ছে তোমাদের উত্তরে আছে সীসার দ্বারা কামানের গোলা নির্মিত হয়। এই সীসার দ্বারা কি হয়? কামানের গোলা নির্মিত হয় এবং কামান চালানোর তা থেকে নির্গত সীসার দ্বারা গড়ে ওঠা। তো এখান থেকে ছিল তোমাদের 30টি প্রশ্নোত্তর। তো এখানে তো এই ছিল আজকে আমাদের 30টি শর্ট কোশ্চেনের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। আর তোমাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমরা যদি আমাকে কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে পাঠাবে এবং তোমাদের সেই সমস্যা বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো চলো ভিডিওটি শেষ করবো। আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল আজকে প্রথম হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখো। তাহলে পরবর্তী যেসব ভিডিও আপলোড করবো সেই সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি এখন দ্রুত শেয়ার করে দাও এবং নেক্সট ভিডিওগুলি যে আসছে সেই ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।